হাই গাইস, আজকে যে কবিতাটি পড়াবো সেটি হচ্ছে জে আলফ্রেড প্রুফক, লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। একটি বিখ্যাত কবিতা, আধুনিক সময় অর্থাৎ বা বলা যেতে পারে আর্লি মডার্নিজমের একটি অন্যতম সেরা কবিতা। কবি যিনি, তার নাম হচ্ছে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট সম্পর্কে এবং কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে জানিয়ে দেবো। এখন এই কবিতাটি আমি পড়ানোর আগে একটু কিছুটা আলোচনা করি। সেটা হচ্ছে 1915 সালে কবিতাটি প্রথমবার পাবলিশড হয়। সেকেন্ড বারের জন্য পাবলিশড হয় 1917 সালে। তবে কবিতাটি লেখা হয়েছিল 1911 সাল নাগাদ। কবিতাটিকে বলা হয়, অনেকেই বলা হচ্ছে ইট ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ আর্লি মডার্নিজম। ঠিক আছে, what is modernism? Modernism means a certain alienation or distinct integration in theme and as well as as well as unconventional diction and technique in poetry. So poetry and novel on and other writings, you can have the modernism. And modernism is the most important movement in literary world or in the world of literature. So we can understand from the point of view that modernism is something which has taken the world of literature into varieties and into different and certain notions, that those notions which is based on আনকনভেনশনাল অ্যান্ড আর্কিটাইপ থটস। এখন এইগুলো নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব কবিতাটি পড়াতে পড়াতে। তবে আমি এইটুকুনি বলতে পারি যে এমন একটি কবিতা যেটা আমরা এখন আলোচনা করছি, লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, তো সেইটা নিয়ে আমি সরাসরি টেক্সটটাতে চলে যাব। কি বলছি এবার দেখো। টেক্সটটা আলোচনা করতে গিয়ে বলি, প্রথমে আছে একটি এপিটাফ। এই এপিটাফ হচ্ছে এলিয়ট, আরও ভালো করে বললে এলিয়ট, তার যে গুরুদেব নাম ছিলেন এজরা পাউন্ড। এলিয়ট নিজে নোবেল পুরস্কার পান 1948 সালে। এলিয়ট সম্পর্কে আমি ভয়েস মেসেজে গ্রুপে আরো ভালো করে জানিয়ে দেবো, ঠিক আছে। তো 1948 সাল না, 1945 সালে উনি নোবেল পুরস্কার পান। উনার যাকে উনি স্যার বলতেন বা যাকে ফলো করতেন, এজরা পাউন্ড বা ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যাই বলো না কেন, তিনি হচ্ছেন 1948 সালে নোবেল পুরস্কার পান। এজরা পাউন্ড হচ্ছেন আমেরিকান কবি। টি.এস. এলিয়ট নিজেও অনেকদিন আমেরিকায় ছিলেন। যাই হোক, সেখান থেকে তার কোথাও না কোথাও ওই স্ট্রাকচার বা টেকনিকটা, এই কবিতা লেখার টেকনিকটা তিনি এখানে এনেছিলেন, যার ফলে তিনি ভিক্টোরিয়ান পোয়েট্রি এবং জর্জিয়ান পোয়েট্রি থেকে একটু অন্যরকম লিখতে পেরেছিলেন। এবং এই কবিতাটি যখন প্রথমবার ছাপা হয় তখন অনেকেই সমালোচনা করেছিল, ভেবেছিল কি উল্টোপাল্টা লিখেছেন ভদ্রলোক, কিছুই হয়নি। কবিতাটা পড়তে পড়তে তাই মনে হবে, অনেকেরই মনে হবে, এখনো তোমাদের তাই মনে হতে পারে। তবে আমি ইন ডিটেল কবিতাটি নিয়ে আলোচনা করব, এর কোথায় মানে কি আছে সব বলবো। বেশ বড় কবিতা এবং আমার অনেকটা টাইম নেবে, সময় লাগবে, ঠিক আছে। তো আমি মোটামুটি প্রথমেই যে কবিতাটি শুরু হচ্ছে একটা বিশেষ টেকনিক এপিটাফ দিয়ে, সেটা হচ্ছে দান্তের ইনফার্নো বলে একটি বিখ্যাত লেখা আছে, অনেকেই শুনে থাকবে। এবং সেই ইনফার্নো থেকে একটি প্যাসেজ নেওয়া হয়েছে, মোটামুটি হাফ ডজন অফ লাইন্স, 6টা লাইন মোটামুটি নেওয়া হয়েছে। এবং এই 6টা লাইনের একটু আমি পড়িয়ে তারপর মূল কবিতাটা যাবো। 6টা লাইনে কি বলছে? সিও ক্রেদেসে চে মিয়া রিসপোস্তা ফসে a persona che mai tornasse al mando. Questa fiamma staria senza più scosse, ma persio che ghiamidi. Questo fanno nantarno vivo alcan, si odo il vero, senza tema da infamia ti rispendo. অদ্ভুত একটি লাইন আমি বললাম, মানিংটা আমি একটু বলার চেষ্টা করি। তো ইনফার্নো যেহেতু লাতিন ভাষায় লেখা, দান্তে লাতিন ভাষাতে লিখতেন, কবিতাটির মানে হচ্ছে, তার বলার আগে বলি আমি, এই কবিতাটিতে সে দান্তের লেখক, অর্থাৎ ইনফার্নোর যে লেখক বা কবি দান্তে, তিনি নরকে যান। তো নরকে গিয়ে সেখানে গিয়ে তিনি মোটামুটি নরকের যে 8খানা সার্কেল আছে, 8খানা সার্কেলের মধ্যে আবার 8খানা পরীক্ষা আছে। তো একদম 8টা সার্কেলের শেষ পরীক্ষা, মানে 8টা সার্কেলের 8খানা পরীক্ষাতে গোল 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 ব্যাপার আছে, গোল গোল 8খানা সার্কেল করে আছে, নরকে স্টেজ আছে, এগুলো একটা স্টেজ। তার মধ্যে প্রত্যেকটা স্টেজে সব মিলে আবার 8টা করে পরীক্ষা আছে। তো 8 নম্বর সার্কেলের 8 নম্বর পরীক্ষাতে দান্তের সঙ্গে দেখা হয় একজন নরকবাসীর সঙ্গে। তার নাম হচ্ছে গুইদো দা মন্তে ফেলথ্রো, গুইদো দা মন্তে ফেলথ্রো, ঠিক আছে। এখন তার সঙ্গে যখন দেখা হয় তখন দান্তে তাকে কিছু কোশ্চেন করে। এখন গুইদো ব্যাপারটা বুঝতে পারে না যে দান্ত জীবিত অবস্থায় নরকে এসছে।
সাধারণত জীবিত অবস্থায় কেউ নরকে যেতে পারে না, কিন্তু জীবিত অবস্থায় অনেকটাই উনি এসছেন। যেমন আমরা মজাদার সিনেমা জমালয় জীবন্ত মানুষ দেখেছিলাম, আশা করি অনেকেই। তো সেইখানেও আমরা দেখেছি যে কি করে উনি নরকে গেলেন। সেরকমভাবে আমি ডিটেলসে বলছি না, দান্তে গেলেন নরকে এবং সেখানে দেখা হয় গুইদোর সঙ্গে, গুইদো দা মন্তেফেলত্রোর সঙ্গে দেখা হয়। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই ব্যক্তি যার কথা বলছি আমি, এই গুইদো দা মন্তেফেলত্রো, তাকে জিজ্ঞেস করে দান্তে, যে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তখন আনসার দেওয়ার আগে তখন সেটা এখানে বলে যে আমি তোমাকে তো আনসার দিতেই পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি জানি তুমি যদি নরক থেকে জীবিত অবস্থায় এখানে আসো, তাহলে তোমাকে যদি আনসার দিই এবং সেই আনসারগুলো নিয়ে তুমি আবার মর্তে ফিরে যাও, মানে পৃথিবীতে ফিরে যাও, তাহলে এই যে আগুন, যে চিরন্তন আগুন আছে নরকে, সেটা একদিন নিভে যাবে। হ্যাঁ, তো সেটা বলা উচিত হবে কিনা আমি জানি না, কিন্তু যেহেতু তুমি, আমি জানি এটা যে নরকে কেউ জীবিত মানুষ আসতে পারে না, তাই তোমাকে বলাই যায়। কিন্তু গুইদো কিন্তু জানে না, বুঝতে পারলো না যে দান্তে বেসিক্যালি জীবিত অবস্থাতে এসছেন। যাই হোক, তো কিছু আনসার তিনি দেবেন, বলতে বলতে তারপরে কবিতাটি শুরু হয়। এখন এপিটাফের সঙ্গে কি সম্পর্ক আছে কবিতাটি, তাহলে আমরা বুঝতে পারবো কি বলছেন কবি। এবার দেখো, let us go then you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. কবি প্রথম তিনটে লাইনে একটা অসাধারণ সে বক্তব্য। Let us go then you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. অসাধারণ একটি কবিতা, আমি বলেছিলাম প্রথম দিকেই। এবং কবি প্রথম তিনটে লাইনেই সত্যি কথা বলতে কি, ভিক্টোরিয়ান এজ, জর্জিয়ান এজের যে রোমান্টিক এবং রিফ্লেক্টিভ পোয়েট্রির যে ব্যাপার ছিল, একেবারে ভেঙে চুরে গেল প্রথম তিনটে লাইনেই। টি.এস. এলিয়ট এমন একজন বিখ্যাত ব্যক্তিত্ব আছেন, যিনি শুধু কবিতা লেখেননি, অনেক নাটকও লিখেছেন এবং এবং ইংল্যান্ডে প্রথম যিনি আধুনিকতার প্রাণ পুরুষ বলা যায়। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্নিজম। The T.S. Eliot began the movement of modernism in England. Though you can say that Europe had already experienced the modernism movement through the Baudelaire, and then of course you can have after that Mallarmé, Verlaine, and a lot of persons, even a lot of poets. But in England, the person who initiated the modernism movement is of course T.S. Eliot. And now T.S. Eliot is in his early poem, love poem, T.S. Eliot জন্মগ্রহণ করেছেন 1888 সালে। তো এই কবিতাটি যখন লিখছেন উনি 21-22 বছর বয়স, এরকম একটি সময়, ঠিক আছে। তো তখনকার সময় উনি কত হচ্ছে, 23 বছর বয়স হচ্ছে। তো সেই সময় উনি যখন কবিতাটি লেখেন, সেই কবিতাটি ছিল একেবারে বলতে পারো যে প্রাথমিক অবস্থাতে কবিতাটি লেখা। প্রথম তিনটে লাইনেই কিন্তু একেবারে চাবুক বলা যেতে পারে, মানে বলা যেতে পারে যে অন্যরকম ব্যাপার। কি বলছে দেখো, ভালো করে শোনো না। যে প্রথমেই বলছেন, চলো আমি আর তুমি, আমি ধরে নিচ্ছি ইউ অ্যান্ড আই, কবির প্রেমিকা এবং কবি নিজে সন্ধেবেলায় বলছেন, যখন সন্ধেবেলায় বলছে, সন্ধেবেলা যখন আকাশের দিকে সন্ধেবেলা নিজেকে যখন আকাশের দিকে সম্প্রসারিত করবে, চলো আমরা সেই সময় ঘুরতে যাই। এবং আমাদের ঘুরতে যাওয়াটা অনেকটা কেমন হবে, 3 নম্বর লাইনটা এসে একেবারে সব ভেঙে চুরমার হয়ে গেল সব কিছু। বলছে অনেকটা টেবিলে রাখা রোগীকে যখন অজ্ঞান করানো হবে, সেই অজ্ঞান করানোর যে মুহূর্তটা, রোগীর যে মনোভাবটা, সেই অনুভবের মতন আমাদের অভিজ্ঞতা হবে এই ঘুরতে যাওয়াটা। ভাবো কার সঙ্গে কার তুলনা, একেবারেই মেটাফিজিক্যাল কনসেপশনের যে একটা বলা হয়ে থাকে যে কনসিপ্টটা কবি এখানে ব্যবহার করলেন। টি.এস. এলিয়ট নিজেও মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়েও প্রচণ্ড ডিসকাস করতেন, বা আরও ভালো করে বললে তিনি পছন্দ করতেন মেটাফিজিক্যাল পোয়েট্রি, এবং তা নিয়ে উনি অনেক আলোচনাও করেছেন। এবং তোমরা যে জর্ডানের কবিতা পড়েছো এর আগে, বা মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছো এর আগে যে কবিতাগুলো, সেটা কিন্তু টি.এস. এলিয়টের কল্যাণে। টি.এস. এলিয়ট যদি ওরকম ডিসকাস না করতেন, তাহলে জর্ডান বা অ্যান্ড্রু মার্ভেল বা বাকি যে কবি জর্জ হারবার্ট, বাকি যারা কবি আছে মেটাফিজিক্যাল পোয়েট্রি যারা লেখেন, তাদের লেখা মোটামুটি কোনো দিনই কোনো সময়ে বিখ্যাত হতো না। তার জন্য এলিয়টের অবদান অনেকটাই বলা যেতে পারে অনস্বীকার্য। এবং এখানে আমি কি বলতে চাইছি, আই এম গোয়িং টু ডিসকাস দ্যাট you and I, two different persons, okay, and maybe they love each other, or they love each other, and you and I, এটা একটা বলা প্রেমিক প্রেমিকা। আর একটা কনসেপশন হতে পারে, সেটা ইউ হচ্ছে ইনার সেলফ, কবির নিজের সত্তা, তার যে ভেতরের সত্তা। আই হচ্ছে কবি নিজে, আর ইউ হচ্ছে তার ভেতরের সত্তা। এই ভিতরের সত্তা এবং কবি নিজে বলছেন, চলো আমরা ঘুরে আসি।
এটাও হতে পারে একটা মিনিং। এবং বলতে বলতে উনি কি বলছেন দেখো, লেট আস গো থ্রু দ্য সার্টেন হাফ ডিজার্টেড স্ট্রিট, দ্য মাটারিং রিট্রিটস অফ দ্য রেস্টলেস নাইটস অফ দ্য ওয়ান নাইট চিফ হোটেলস অ্যান্ড দ্য সডাস রেস্তোরাঁ উইথ অয়েস্টার শেল। এই প্রসঙ্গে আরেকটু বলি, কবিতাটি মোটামুটি ড্রামাটিক মনোলগ। কবি যে বলছেন, পোয়েট পার্সোনা, তিনি একাই বলে চলেছেন তার প্রেমিকাকে অথবা তার সত্তাকে। আমি ধরে নেব হয় তার প্রেমিকা নয় তার সত্তা, দুটোই হতে পারে। এবং বলতে বলতে তিনি বলছেন, কি বলছেন দেখো, ড্রামাটিক মনোলগে যেটা হয়। তবে এই ড্রামাটিক মনোলগ কিন্তু ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ নয়, ভিক্টোরিয়ানের যে ব্রাউনিং বা ইউলিসেসের যে ড্রামাটিক, ইউলিসেস তোমরা পড়েছো, সেখানে ইউলিসেস কবিতাতে আমরা দেখেছি কবি টিএস লর্ড টেনিসন যেভাবে ব্যাখ্যা করেছেন তার সঙ্গে কিন্তু অনেক অনেক পার্থক্য আছে এই কবিতাটি। তো এখানে আস্তে আস্তে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব, পার্থক্যটা কোথায় সেটা নিয়েও বলবো। তো এলিয়েট কি বলছেন তারপরে দেখো, কোপ লেট আস গো থ্রু দ্য সার্টেন হাফ ডিজার্টেড স্ট্রিট। কবি তখন বলছে চলো এমন একটি রাস্তা যেখানে অর্ধেক রাস্তাটা অর্ধেকটা ফাঁকা, দ্য মাটারিং রিট্রিটস অফ দ্য রেস্টলেস নাইট ইন ওয়ান নাইট চিফ হোটেলস। তারপর মাটারিং রিট্রিটস অফ রেস্টলেস নাইট ইন ওয়ান নাইট চিফ হোটেল। চলো আমরা সেই হোটেলে যাই, চিফ হোটেল, সস্তা হোটেলের, সস্তা হোটেলে একটি রাতে, যেখানে রেস্টলেস নাইটস, বিরাম রাতের ফিসফিসানি শব্দগুলো ক্রমশ পিছিয়ে যায়, ক্রমশ রিট্রিট করে, ক্রমশ পিছিয়ে যায়। এমন একটি রাস্তা, যে রাস্তার পাশে এমন একটি হোটেল আছে, যে হোটেলে যখন তুমি পাশ দিয়ে যাও, সেই পাশ দিয়ে গেলে ওয়ান নাইট চিফ হোটেল, যেখানে যদি রাতের বেলাতে পাশ দিয়ে যাও তাহলে তুমি সেই ফিস ফিস শব্দ শুনতে পারবে তুমি। অ্যান্ড সডাস্ট রেস্তোরাঁ উইথ দ্য ওয়েস্টার শেল, এবং রাস্তার পাশেই তুমি পাবে সডাস্ট, SAWDUST। সডাস্ট মানে হচ্ছে তোমার, মানে হচ্ছে করাত করা, ডাস্ট মানে হচ্ছে কাঠের গুঁড়ো। এখানে তো তুমি দেখতে পারবে কোনো একটি জায়গায় হয়তো বা কোনো একটি রেস্তোরাঁতে কাঠের গুঁড়ো ছড়িয়ে ছিটে রয়েছে। কাঠের গুঁড়ো ছড়িয়ে ছিটে রয়েছে মানে এটা হতে পারে যে ধুলো রয়েছে, অথবা এটাও হতে পারে কবি যেটা বলতে চাইছেন পাশে কোনো হয়তো বা সডাস্ট কথাটার বলার কারণ হচ্ছে অনেক রকম সিচুয়েশন, যে টেবিল বা চেয়ার যেগুলো যেগুলো ঘুণ ধরে গেছে, এবং ঘুণ ধরে সেখান থেকে কাঠের গুঁড়োটা পেরিয়ে গেছে, এটা থেকেও হতে পারে। আর কি বলছে সেখানে, কি ওয়েস্টার শেল। ওয়েস্টার শেল হচ্ছে শামুক জাতীয় কিছু। তো এমন রেস্তোরাঁতে ওয়েস্টার শেল বিক্রি হয়, তো সেটা অনেকেই খায়। সস্তা রেস্তোরাঁ এবং সস্তা খাবার হচ্ছে ওয়েস্টার শেল। তো উইথ ওয়েস্টার শেল, স্ট্রিট দ্যাট ফলো লাইক আ স্টিডিয়াস আর্গুমেন্ট অফ ইনসিডিয়াস ইন্টেন্ট টু লিড ইউ অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন, দ্য স্ট্রিট দ্যাট ফলো। রাস্তাটির সঙ্গে তুলনা করা হলো আর একটা মেটাফিজিক্যাল কনসেপ্ট বা মেটাফরের সঙ্গে, লাইক আ স্টিডিয়াস আর্গুমেন্ট অফ ইনসিডিয়াস ইন্টেন্ট। ইনসিডিয়াস মানে কি, ইনসিডিয়াস কথাটা ইউজ করা হয় পরিশ্রমী, ঠিক আছে। তো ইনসিডিয়াস মানে হচ্ছে তোমার পরিশ্রমী। তো এমন একটা পরিশ্রমী অবস্থা, যে পরিশ্রমী অবস্থায় মধ্যে দিয়ে ইনসিডিয়াস ইন্টেন্ট, ঠিক আছে, ইনসিডিয়াস ইন্টেন্ট টু লিড ইউ টু অ্যান ওভারওয়েলমিং কোয়েশ্চেন। তো কবি বলছেন, এমন বলছে স্ট্রিট দ্যাট ফলো লাইক আ স্টিডিয়াস আর্গুমেন্ট। কবি রাস্তার সঙ্গে তুলনা করছেন একঘেয়ে ঘ্যানে আর্গুমেন্টের সঙ্গে বা তর্কের সঙ্গে। এবং অফ ইনসিডিয়াস ইন্টেন্ট মানে উদ্দেশ্য। ইনসিডিয়াস মানে আমি বললাম, ইনসিডিয়াস কথাটা আর একটা মিনিং হয়, সেটা সবসময় পরিশ্রমী তা নয়। ইনসিডিয়াস মানে হচ্ছে একটা বলা যেতে পারে একটা বিশেষ পবিত্রী, ঠিক আছে। তো বলছে সহজাত যে পবিত্রী আছে তার যে আর্গুমেন্ট, ঘ্যানে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের মতন রাস্তাটি। দেখো ভাবো, কোথায় রাস্তা আর কোথায় একটা ঘ্যানে আর্গুমেন্ট, তার সঙ্গে কবি তুলনা করলে। এটা অনেকেই বলে, এটাকে বলা হচ্ছে কাইন্ড অফ কনসেপ্ট, মেটাফিজিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তো মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আমরা পড়েছি, দেখেছি এই ধরনের মানে তুলনা ভীষণভাবে লক্ষ্য করা যায়। অ্যান্ড টু লিড ইউ অ্যান ওভারওয়েলমিং কোশ্চেন, এবং সেই রাস্তাতে তুমি যখন হাঁটছো, যে রাস্তাটিকে অনেকটা এক ঘ্যানে আর্গুমেন্টের মতন মনে হয়, সেই রাস্তা দিয়ে যখন তুমি হাঁটছো তোমাকে মনে হতে পারে কি, তোমাকে একটা কোশ্চেন করতে পারে। কোশ্চেনটা কি, ও লিড আস, ও ডু নট আস্ক, বলেই বলছেন কোশ্চেনটা কি, আমাকে জিজ্ঞেস করো না। ডোন্ট আস্ক মি হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ, ওকে, বলে হোয়াট ইজ ইট, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট, অ্যান্ড উই শুড মেক আওয়ার ভিজিট, ইউ শুড নট ask me any question, rather we had better go or we had better visit, ওকে। আমাদের ভিজিটটা, আমরা যেভাবে হাঁটছি সেই হাঁটাটা কন্টিনিউ করতে হবে, আমাকে কোনো কোশ্চেন করো না। বলে তিনি হঠাৎ করে বলছেন, ইন দ্য রুম উইম্যান কাম অ্যান্ড গো টকিং অফ মিশেল অ্যাঞ্জেলো। হঠাৎ করে কিছু মহিলারা মিশেল অ্যাঞ্জেলোর সম্পর্কে কথা বলতে বলতে একটি ঘর থেকে অন্য ঘরে চলে গেল।
এখন এর মানে কি? এর সঙ্গে হঠাৎ করে মনে হবে কোনো অর্থই নেই। এই বলতে বলতে হঠাৎ করে কেন তিনি কবি বললেন? আমি কবিতাটি পুরো যখন বলবো শেষ পর্যন্ত তখন বুঝবে। তার আগে একটু বলে দিই, কবি যে পোয়েটিক পার্সোনা, দ্য পোয়েটিক পার্সোনা হিয়ার ইজ suffering for inferior complex. He is suffering from inferior complex and also helplessness. A certain person who is also suffering from the helplessness and has to face alienation or isolation from the society's conventions, and those persons feel always lonely. যখন সমাজ থেকে নিজেকে অন্যরকম লাগে, সমাজ থেকে নিজেকে যখন দূরে সরিয়ে রাখা হয়, তখন অনেক মানুষের মধ্যে ইনফেরিয়ার কমপ্লেক্স মনে তৈরি হয়, এবং তৈরি হতে হতে তখন সেই কবির মনে হয় বা সেই ব্যক্তির মনে হয় যে আমি সমাজের দ্বারা উপযুক্ত নই। আই এম নট ফিট ফর সোসাইটি। আই কান সোশ্যালাইজড বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য সার্টেন I don't have the particular elements to make myself socialize and to jolly with other people, the people who are lovable, the people who can socialize with other peoples. I don't have this talent, so I cannot jolly with other person. I only can be alone. I feel the certain situation, or I feel the circumstance and which propels me to be alone, isolated, alienated. এইটা হচ্ছে কবিতার মূল বক্তব্য। আমি আজকে এইটুকুনি বললাম কবি যে পার্সোনা, তিনি আসলে একাকী। সমাজের দ্বারা তথাকথিত যে কনভেনশন বা সামাজিকতা, সেই সামাজিকতা থেকে তিনি অনেক দূরে রয়েছেন, তার সেটা পছন্দ নয়। কোথাও না কোথাও তার মধ্যে একটা ইনফেরিয়ার কমপ্লেক্স আমরা পাবো। হ্যাঁ, তো এইটা নিয়ে আমি ডিসকাস করবো, পরে আলোচনা করবো আরো ডিটেলসে। ঠিক আছে, আজকে এইটুকুনি আমি জাস্ট পড়ালাম। ওকে।